আওয়ামী লীগের সরকারের পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু এইভাবে পতনটা আমরা কেউ আশা করিনি। একটা প্রতিরোধ সরকার নিয়ে এসে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসে যুক্তরাষ্ট্র তার সব ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল এবং সামনে নিয়ে এসেছে ডক্টর ইউনূস। হাম নিয়ে যত আলোচনা হচ্ছে, জুলাই সনদ নিয়ে তত আলোচনা হচ্ছে না, অর্থাৎ তাদের কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট। ডক্টর ইউনূসের মতন কালপ্রিট, ডক্টর ইউনূসের মতন মার্কিন এজেন্টরা এদেশে এসেছে, মীর জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারেক রহমান সাহেব কতক্ষণ পারবেন? আমরা তো যুক্তরাষ্ট্রের পেটের বলয়ের মধ্যে চলে গেছি, তাকেও খেসারত দিতে হবে, আবারও এদেশে 18 কোটি মানুষকে খেসারত দিতে হবে। গণ অভ্যুত্থান, তারপরে আসলো নতুন সরকার। সেই নতুন সরকারেরও প্রায় 3 মাস যেতে বসেছে, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে, পুরো আসলে বিশ্ব জুড়েই বিভিন্ন সংকট। কিন্তু আমি যদি আমার দেশের কথা বলি, এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি হামের মহামারী, তারপরে আছে অর্থনৈতিক চাপ। আসলে সব কিছু মিলিয়ে রাজনীতিতে চলছে দোষারোপ একে অপরকে। আর এই বাস্তবতায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে গণতন্ত্র, যদি আরেকটু জানার চেষ্টা করি যে সাংবাদিকতা বা সংবাদপত্র কতটা আছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে। কেমন আছেন পান্না ভাই? আক্ষরিক অর্থে যদি বলতে হয় যে গতানুগতিকভাবে, তাহলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে সন্ত্রাস বিরোধী একটা আইনের আওতায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে কাটিয়েছেন। এখন এই মুহূর্তে আপনার সেই মামলাটি ছিল, সেটি ঠিক কি অবস্থায় আছে এবং আপনি জেলে কেমন কাটালেন একটু ছোট করে জানতে চাই। তো ভালো কাটিয়েছি। জেলে কেমন থাকে মানুষ, পরিবার রেখে, সন্তান রেখে, স্ত্রী ভাই বোন, কেমন থাকার কথা এটা তো আর বলতে হবে না। বলতে পারেন যে অভিজ্ঞতাটা কি, অভিজ্ঞতাটা তো রোমহর্ষক বর্ণনা দিতে হয়। সেখানে যে মানুষগুলো রয়েছেন, ছোট ছোট বাচ্চাদের, যারা 16-17 বছরের শিশু, তাদেরকে এই বাড়িয়ে দেখানো হচ্ছে, 19 বছর 20 বছর করে দেওয়া হচ্ছে, যেহেতু তারা শিশু, তাদেরকে রাখা হচ্ছে ভয়ঙ্কর সব সন্ত্রাসীর সঙ্গে। 1500 স্কোয়ার ফিটের একটা ঘরের মধ্যে যদি 120 জন মানুষ থাকে, 120 জন, আপনি মানে এটা কল্পনা করতে পারছেন নিশ্চয়ই। আপনি ঢাকা শহরে কোনো ফ্ল্যাটে থাকেন, সর্বোচ্চ কত 1500 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিট, তো ওই ফ্ল্যাটটার মধ্যে যদি 120 জন মানুষ থাকে এবং যদি ওয়াশরুম 2টা থাকে 120 জন মানুষের মধ্যে, বাকিটুকু আর বললাম না, এবার বুঝে নিন কতটা ভালো থাকা যায় জেলের মধ্যে। আসলে জেলখানাটাই তো হচ্ছে একটা মানে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য সেখানে নেওয়া হয়, তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার বাসার মতো হোমলি একটা এনভায়রনমেন্ট থাকবে না। কিন্তু অপরাধীর জন্য আমি এই জায়গাটা যে নিয়ে যাচ্ছি আপনাকে, আমি সেই জন্যই এই জায়গাটা জানতে চাচ্ছি। প্রথমত এটা কিন্তু আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে একটা অপরাধীকে নিয়ে কেমন একটা পরিবেশে রাখা হয়, কিন্তু দ্বিতীয়ত আমি পাশাপাশি যদি জানতে চাই আপনার মামলাটি আসলে ঠিক কী কারণে ছিল এবং এখন মামলাটির কি অবস্থা আছে। আপনি তো আগে থেকেই বিচারের রায় দিয়ে দিলেন যে অপরাধীকে রাখা হয়। কিভাবে আপনি বুঝলেন যাদেরকে নেওয়া হচ্ছে সবাই অপরাধী? তাহলে তো আমি অপরাধী। আমি সেটা বলিনি, আমি বলেছি একটা জেল আমরা কিন্তু চিন্তা করি যে একটা অপরাধীকে রাখার জন্য জেলখানাটা বানানো হয়। আমার পাল্টা প্রশ্ন সেটা বলছি না যে ওখানে সব অপরাধীকেই নেওয়া হয়, আমি কিন্তু বলেছি একটা জেলখানা কনসেপ্টটা আসে কিন্তু একটা অপরাধীকে রাখার জন্য। বাংলাদেশের জেলের কথা বলছেন, অপরাধীকে রাখা হয়, আর বাংলাদেশের বাইরে যেসব জেল রয়েছে সেখানেও তো অপরাধীদের রাখা হয়। তাদের মানে ওখানকার পরিবেশগুলো কেমন? কারাগার হচ্ছে সংশোধনাগার এক অর্থে। যারা সত্যি সত্যি অপরাধী তাদেরকে কারাগারে রাখা হয় সংশোধনের সুযোগ দিতে। তার মানে এই না, আমি নিশ্চয়ই এটাও বলছি না যে আপনি যেমন এসি ঘরে আছেন, আপনি আলস্য সময়টা আপনি সোফায় বসে কাটাচ্ছেন, আপনি গান শুনছেন, এমনটা হতে হবে, নট দ্যাট। কিন্তু মিনিমাম জীবন ধারণের জন্য যেই যতটুকু দরকার সেটা তো আপনার থাকতে হবে। 120 জন মানুষের একটা কক্ষে আপনি যেটা বললেন সেটা আসলে তো সাফোকেশনও হয়ে যাওয়ার। এটা কি সেই আন্দামান দ্বীপপুঞ্জ ব্রিটিশ আমলে মানে যারা স্বাধীনতাকামী ছিল তাদেরকে ধরে নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে দিয়ে আসতো? আমরা কি সেই যুগে আছি? 250-300 বছর পিছনে চলে গেলাম? নিশ্চয়ই তেমনটা নয়। আপনি জেল থেকে বের হয়ে আসে এই ব্যাপারটাকে আপনি একজন
সংবাদকর্মী, আপনি কিন্তু পারেন এই জিনিসটাকে সবার সামনে নিয়ে আসার জন্য। এই বলেছি। ব্যাপারে কি আপনি কথা বলেছেন? বলেছি অসংখ্যবার। জি। এগুলো কে শুনবে? কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কি এই ধরনের কোনো কর্তৃপক্ষ কে? যে আপনি বলুন তো আমাদের 120 কর্তৃপক্ষ কে? এই রাষ্ট্রের কর্তৃপক্ষ অবশ্যই কে? এই মুহূর্তে তো আমাদের রাষ্ট্রপ্রধান আছেন। আপনি বলতে পারেন যে কর্তৃপক্ষ এটা যার অধীনে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অধীনে। জি। তাদের এর সময় আছে? আপনি জেলের পরিবেশের কথা বলছেন, জেলের পরিবেশ উন্নয়ন কি, মানে ওটা তো দূরের কথা। যে মানুষগুলো 20 মাস ধরে বিনা বিচারে আটক রয়েছে, জি। যাদের বিরুদ্ধে একটা মামলা, তাদের জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আরো আরেকটা মামলা আসছে, ওটা জামিন হতে না হতে আরো 2টা মামলা যাচ্ছে। আপনি কোন কর্তৃপক্ষকে বলবেন এগুলো সংশোধনের জন্য? এগুলো কি জানে না? তাহলে আমরা কোথায় যাব এই সমাধানের পথ? অনিশ্চিত যাত্রা আমাদের। সমাধানের কোনো পথ নেই। সমাধানের পথ সমাধানের তো পথ অবশ্যই নাই আছে। থেকে থাকে, এগুলো সমাধান করা 3 দিনের বিষয়, ম্যাক্সিমাম 3 দিন। যেই মানুষগুলো বিনা অপরাধে আটক আছে, আমি কি বললাম, 17 বছর 16 বছরের শিশুদের নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হচ্ছে, পলিটিক্যাল মামলায় দেওয়া হচ্ছে, আদালতের সামনে তাদের আইডি কার্ড শো করা হচ্ছে আইনজীবীর মাধ্যমে। আদালত যেখানে অন্ধ, অন্ধ বলতে আমরা কি বুঝি? আইন অন্ধ, বিচার অন্ধ, অর্থাৎ সামনে ডকুমেন্টস, সামনে যা কিছু নথিপত্র পাবে সেইভাবে বিচারক বিচার করবেন। জি। সেখানে আমাদের বিচারকরা তো অন্ধ, চাকরি বাঁচানোর তাগিদে, অর্থাৎ গভর্নমেন্ট যা বলবে তিনি সেই কথা শুনতে বাধ্য। আপনি কখনো লোয়ার কোর্টে গিয়েছেন? সেই জন্যই কি নিম্ন আদালতে? সম্পাদক সমিতি যে 2 দিন আগে তাদের একটা তালিকা করা হয়েছিল, যেটা আমাদের অন্তর্বর্তী সরকারের আলোকে সাংবাদিকদের, সেই তালিকাটা প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন? কারণ আদালত বা আইন তো সাংবাদিকদের যেই কয়েকশো জনের নাম দেওয়া হয়েছে, সেটা সাংবাদিকদের স্পেসিফিক্যালি। সেখানে তো আর যে হাজার হাজার মানুষ বিনা অপরাধে, একজন সবজি বিক্রেতা যিনি রাজনীতি বোঝেন না, একজন এসএসসি পরীক্ষার্থী। আমি কিন্তু সেটাই জানতে চাচ্ছি যে আপনি যে কথাটা বলছেন সাধারণ জনগণের কথা, যে আমাদের আইন অন্ধ, আদালত অন্ধ, আমি সেটাই বলছি। সেজন্যই কি এই মানে সাংবাদিকের নেতাকর্মীদের যে তালিকাটা, সেটা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে? না, সেই জন্য তো না, মানে যারা বিনা বিচারে আছে, জামিনটা হচ্ছে, জামিনটা তো একটা মানুষের ন্যূনতম অধিকার। আমি অপরাধ করতেই পারি, যতক্ষণ না পর্যন্ত সেটি প্রমাণিত না হবে আমাকে কেউ আটকে রাখতে পারে না। একটা প্রসিডিউরের মাধ্যমে জামিনটা আমার অধিকার। এই যে মানুষগুলো, মনে করুন 5 আগস্টের পর থেকে 22 মাস হলো, 21 মাস যারা আটক আছেন, যারা অপরাধী, ঠিক আছে, যখন বিচার হবে, তার যখন 5 বছর 10 বছর সাজা হবে, তখন তার কাছ থেকে এই টাইমটা কেটে রাখবে বা বাদ যাবে। যারা কোনো অপরাধ করেনি, আমি যে কোনো অপরাধ করিনি, আমি যে 3 মাস জেল খেটে আসলাম, এই 3 মাস কে ফিরিয়ে দেবে? কেন আমাকে তার পর দিন নিয়ে জামিন দেওয়া হলো না? অথবা কেন আমাকে 2 সপ্তাহ পর নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হলো না? অথবা কেন আমাকে 1 মাস পর হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলো না? কেন হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরেও সেটি আটকানোর জন্য রাষ্ট্রপক্ষ অ্যাপিল করে চেম্বার জজ আদালতে? কেন চেম্বার জজ বিব্রত বোধ করেন? এই সমাধানটা কোথায়? আমরা উদাসীন, সবে রাজনৈতিক খেলা চলছে। এর সমাধান যদি রাজনীতিবিদরা সৎ হন, যদি রাজনীতিবিদরা কমিটেড হন, যদি রাজনীতিবিদরা দেশের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি ন্যূনতম দায়িত্বশীলতা পরিচয় দেন, তাহলে সমাধান সম্ভব। তাহলে কি সাংবাদিকরা রাজনীতিবিদদের কাছে? শুধু সাংবাদিক কেন বলছেন আপনি? আমি সাংবাদিক এই জন্য বলছি, যেহেতু আপনি একজন সাংবাদিক, আমি এই জন্য কিন্তু ওটা বললে ডিসক্রিমিনেশন হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি জেল নিয়ে আলোচনা করেন, যেখানে আমার দেশের সাধারণ জনগণের, আপনি বলছেন যেখানে সাধারণ জনগণের ব্যাপারগুলোকে উদাসীনতার সাথে দেখা হচ্ছে, সাংবাদিক কিন্তু সেই জিনিসগুলোকে তুলে ধরে আনে সবার সামনে। তাদেরই যদি এই নিরাপত্তাহীনতা থাকে, তাদেরই যদি স্বাধীনতা না থাকে, তাহলে এই জায়গাটায় আমরা কি বলতে পারি? আমি সেই জন্যই কিন্তু আপনাকে আমি এক্সাম্পল করে কিন্তু এই জিনিসগুলোকে তুলে আনতে চাচ্ছি, যে আপনি একজন সাংবাদিক, আপনি একেবারেই এই জায়গাটা থেকে দেখে আসছেন। এই জন্যই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তাহলে কি রাজনীতিবিদের কাছে আমার সাংবাদিকরা? আমি ওভারঅল বলি, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আমি সাংবাদিকদের কেন্দ্র করে আমি ওভারঅল বলি, সেটি হচ্ছে যে আমাদের বিচার বিভাগটাকে তো অবশ্যই নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। সেই লড়াইটা চলছে প্রায় 3 দশক, 3.5 দশক পর্যন্ত। প্রত্যেক সরকারি প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ, বিচার বিভাগকে স্বাধীন করা হবে। বিচার বিভাগকে স্বাধীন করা হয় না, বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে মানুষগুলোকে আটক করা হচ্ছে,
একদিকে দেখুন দায়মুক্তি দেওয়া হলো যারা জুলাই আন্দোলন করেছে, যারা আত্মস্বীকৃত খুনি, যেখানে প্রতিযোগিতা হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 14 জন বা 15 জন পুলিশকে হত্যা করে, মানে কে হত্যা করেছে, যখন প্রতিযোগিতাটা এরকম হয় ক্রেডিট নেওয়ার জন্য, কৃতিত্ব নেওয়ার জন্য যে আমি করেছি, আরেকজন বলেন না আমি করেছি। আমি ওপেন বলি, জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে তো পাল্টাপাল্টি এটি নিয়ে প্রতিযোগিতা ওপেন টক শোতে, তখন সেই রাষ্ট্রে আপনি কোন ধরনের চরিত্র আশা করেন? এবং যখন সেই তাদেরকে একদিকে আবার দায়মুক্তি আইনের মাধ্যমে সম্পূর্ণ ধরনের সেফগার্ড দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে যারা কোনো অন্যায় করেনি, যারা এই ধরনের অপরাধের সঙ্গে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই যাদের, তারা মাসের পর মাস বছরের পর বছর আদালতে রয়েছে, মানে কারাগারে রয়েছে। চট্টগ্রামে একজন মানুষ মার্ডার করে সে আবার কিভাবে যাত্রাবাড়িতে এসে মার্ডার করতে পারে একই দিনে একই সময়ে, সুপারম্যান হয়ে? এই তো চলছে। আপনি জামিন হচ্ছে, জামিনের আগে কন্ট্যাক্টটা হচ্ছে, সে মিরপুর থানায় আমার মামলাটি, আমার যখন জামিনের অর্ডারটি গেল, বেল বন্ড গেল আদালত মানে কারাগারের কর্তৃপক্ষের কাছে, জেল গেটে গেল, তখন ওখান থেকে ফোন দেওয়া হচ্ছে মিরপুর থানায়, মঞ্জুর আলম পান্নার জামিন হয়েছে, তার নামে কি অন্য কোনো মামলা আসবে? আপনি বুঝতে পারছেন কোন ভয়ঙ্কর সমাজে বাস করছি। ঠিক আছে দিল, অথবা আমার পরিবারের সাথে যোগাযোগ করলো, 5 লাখ 10 লাখ দিতে হবে, নাহলে কিন্তু নতুন মামলা দিলাম, এখনও সেটি চলছে। তা আপনি কোন রাষ্ট্রকে নিয়ে আলোচনা করবেন? এটি হলো তো একবারে এই পর্যায়ে। এইগুলো কি জানে না সরকার? জানে না সরকারের গোয়েন্দা সংস্থা? গোয়েন্দা সংস্থা কী করবে? গোয়েন্দা সংস্থাই তো এর আগে আটক করে, বা গোয়েন্দা সংস্থার কাছেই ফোনগুলো যাচ্ছে, বিভিন্ন সংশ্লিষ্ট থানায় যখন যাচ্ছে ফোনগুলো, একই সঙ্গে এসবি, এনএসআই বা আপনার ডিবি, এসব গোয়েন্দা সংস্থার কাছে ফোন যাচ্ছে। তারা আবার তড়িঘড়ি করে দেখি মঞ্জুর আলম পান্না কতটুকু হার্মফুল সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। হার্মফুল বলতে আমি বলছি যে সরকারের জন্য কতটা বিব্রত করে, সে কতটুকু সত্য বলতে পারে, অথবা সে যদি কোনো রাজনৈতিক দল বা বিশেষ করে বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থেকে থাকে, সে বেরিয়ে কতটুকু সংগঠিত করতে পারবে তার নেতাকর্মীদের। যদি তাদের দৃষ্টিতে আমি হার্মফুল হয়ে থাকি, তখন দেখা যাচ্ছে যে তড়িঘড়ি করে 2-3টে মামলা চলে আসলো। এবং কথাও আপনাকে জানিয়ে রাখি, যখন তারা সিদ্ধান্ত নিতে পারে না যে নতুন কোনো মামলা যাবে কিনা বা দেওয়া হবে কিনা, ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হচ্ছে। 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন। আমি স্পেসিফিক্যালি বলি আপনাকে নির্দিষ্টভাবে, শরীয়তপুর পৌর চেয়ারম্যান মিস্টার জন, আমার সামনে তার জামিনের কাগজপত্র এলো, তার সব চেকিং কমপ্লিট হলো, পরবর্তীতে তাকে আটকে রাখা হলো 20 দিন উইদাউট এনি কেস। রিজনটা কি বলছেন? অনুমতি আসেনি, ছাড়া হবে না। এখন ওখানে বসে কে এটিকে নিয়ে আর্গুমেন্টে যাবে? আর আর্গুমেন্টে গিয়ে আপনি তো 4 খাঁচার মানে 4 দেয়ালে বন্দি, আপনার কথা কে শুনবে? এই যে 20 দিন পর নতুন একটা মামলা গেল, তাকে ওই মামলা শোন অ্যারেস্ট দেখানো হলো। এরপরে আমি তো এটা আরও আমি 7-8 মাস আগে কথা বলছি, এখনো 8 মাস পর এসে আমি জানতে পারলাম তার নামে আরো 4টি মামলা গেছে, এবং 20 দিন কোনো ধরনের মামলা ছাড়াই তাকে ওইভাবে আটকে রাখা হলো। আদালতের জামিনের অর্ডারের পরে 1 সেকেন্ড আটকে রাখার ন্যূনতম কোনো রাইট জেল অথরিটির নেই, কোনো অথরিটির নেই। তাহলে এটা যে হচ্ছে এবং কন্টিনিউ, রাষ্ট্র জানে, সরকার জানে, ড্যাম কি আর আপনি কি করবেন? কে জবাব চাইবে? কার কাছে জবাবদিহিতা করবে রাষ্ট্র, সরকার? আমরা সাধারণ জনগণ, আমি চাইবো আপনি জবাব দিতে চাইতে গিয়ে তুই যে জেলে গেলাম, আবারও ইনশাল্লাহ যাব। আমরা চাই না আপনি আবার জেলে যান। আমি একটু জানতে চাইবো, এই যে গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন, তার এই সময়টাতে সফলতা কতটুকু? আপনি যে সফলতা খোঁজার চেষ্টা করছেন, মানে কোন আঙ্গিকে? কারণ এই যে হামের আপনার একটা মাথায় তো নিশ্চয়ই প্রাদুর্ভাব আসছে। আসলো না, আমি এই জন্যই বলেছি, এই যে হামের এত বড় একটা প্রাদুর্ভাব আসলো, এবং হামের এই মানে এটাও আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে হামের এভাবে প্রকোপটা হওয়ার পেছনে আসলে কি ডক্টর মানে এই মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো গাফিলতি ছিল নাকি এর আগেই ছিল? বা আমি এই জন্যই আমি বললাম যে তার সফলতা ব্যর্থতাটা আপনি আসলে এই জন্যই আপনার কাছে জানতে চাইলাম। সফলতার বিন্দুমাত্র কিছু তো আমি দেখি না, আপনার চোখে বা অন্য চোখে থাকতে পারে, আমার চোখে কিছু নাই। বরং দেশকে তিনি একটা নতুন সরকার দিয়ে গেছেন, এটাও কি সফলতা না? দিতে বাধ্য হয়েছে, নইলে 18 মাস লাগাবে কেন? সে তো আরো 18 বছর থাকতে চাইতো,
অথবা ন্যূনতম আরও 5 বছর থাকার ইচ্ছে ছিল। বলেছে না, মানুষের মুখ থেকে এই কথাগুলো বের করিয়েছে না, ডক্টর ইউনূসকে আমাদের 5 বছর দরকার, 10 বছর দরকার, বের করিয়েছে, মানে মানুষের মুখ থেকে তো জি, বের আমরা করিয়েছে। শুনেছি। ডক্টর ইউনূস কে, কোত্থেকে এলেন? আপনি এর আগে দেশের কোনো কাজে তার কন্ট্রিবিউশন আছে? এত বড় বড় তার প্রতিষ্ঠান কখনো দেখেছেন যে তার মাধ্যমে বন্যার্তদের কোনো ত্রাণ দেওয়া হয়েছে, শীতার্ত মানুষকে কোনো শীত বস্ত্র দেওয়া হয়েছে, অথবা ডক্টর ইউনূস নিজে সরাসরি কোথাও গিয়ে সান্ত্বনা দিয়ে আসছে? পুরো মার্কিন এজেন্ট হিসেবে কাজ কিন্তু পুরো করছে। পৃথিবীতে তো তাকে গ্লোবালি সে কিন্তু বাংলাদেশকে একটা পরিচিতির হ্যাঁ। জায়গা দিয়েছে তার কিসের পরিচিতি জায়গা দিয়েছে? তার সেই অ্যাওয়ার্ডের জন্য, শান্তি বিজয়। এটা হতেই পারে, যেহেতু লিমিটেড মানুষ নোবেল পুরস্কার পান, সেই জায়গা তিনি পেয়েছেন, কিন্তু তিনি কোন প্রক্রিয়া পেয়েছেন, তিনি মানে কিসের ভিত্তিতে পেয়েছেন, শান্তিতে নোবেল কি শান্তির কাজ তিনি করেছেন? এবং শুনুন, এগুলো তো পুরনো কথা, এগুলো তো চর্বিত চর্বণ, বলতে গেলে আপনার সময় নষ্ট হবে, আর আমরাও এগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। বিষয়টা হচ্ছে শান্তিতে নোবেল নিয়ে তো এখন একটা তুমুল কন্ট্রোভার্সির বিষয়, তাই না? অং সান সুচি তো অনেক মানুষের স্বপ্নের নারী ছিল, জি। আমারও স্বপ্নের নারী ছিল। স্বপ্নের নারী বলতে আমি তার সঙ্গে প্রেম করব নিশ্চয়ই, বিষয়টা এরকম না। হ্যাঁ, তার হয়তো আমার রাজনীতির যে আমার caliber স্ত্রীকেও সেটা আমি ওই জায়গায় কল্পনা করতাম, বা জি। একজন রাজনীতিবিদ বা মানুষ মুক্তির দূত। জি। হ্যাঁ, পরে তো ছেঁকা খেয়েছি, জি। তার চরিত্রটা যখন জেনেছি, হ্যাঁ, ছেঁকা খেয়েছি। কেমন ছেঁকা খেয়েছি? ধারণা করা হচ্ছিল যে তিনি যদি মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, তাহলে রোহিঙ্গাদের বিষয়ে একটা কিছু হবে, ব্যবস্থা নেবেন। উল্টো তো রোহিঙ্গাদের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিলেন, হ্যাঁ, যে এরা সব বাংলাদেশ থেকে এসেছে। এবং অং সান সুচির আরও মানে তাকে তো বলা হতো আগে গণতান্ত্রিক নেত্রী, পরে বোঝা গেল যে এগুলো সব আমেরিকার চাল। মিয়ানমারে তার পুতুল সরকার আমেরিকা বসাতে চায়, জি। অং সান সুচিকে দিয়ে এই সো কল্ড ডেমোক্রেটিক মুভমেন্টে তাকে সামনে আনতে হবে। যেমন ওই যে মাদোচা নাকি একটা শব্দ আছে না, মাদোচা, ভেনেজুয়েলার। জি, মাচাদ। আচ্ছা, ওটা একটু ভালো করে বলতে গিয়ে আমরা মাদোচা বলি আর কি, হ্যাঁ, আচ্ছা। যাতে অন্যভাবে স্লিপ আপ ঠাক না হয়। যা হোক, এখন বিষয় হচ্ছে যে এদেরকে তৈরি করে আমেরিকা, হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমেরিকা তৈরি করেছে, এবং তার মাধ্যমেই তো সব কিছু হয়েছে এবং হচ্ছে। এই যে গোলামি চুক্তিটা হলো কথিত, আমি এই কথাটাই কিন্তু আসতে চাচ্ছিলাম যে পাকিস্তানে যেমন ইমরান খানের সরানোর ব্যাপারটা সবাই বলে যে একটা আমেরিকার এখানে গেছে, হ্যাঁ অবশ্যই, বাংলাদেশেও আমরা সেরকমই এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ। আসলে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এক কথায় বলতে গেলে এই যে আন্দোলনটি ছিল, এই আন্দোলনের পেছনে মানে এই আন্দোলনের প্রতি অসংখ্য মানুষের সমর্থন অবশ্যই ছিল, অসংখ্য বলতে কোটি কোটি মানুষের সমর্থন ছিল। যারা বিএনপি করে না, জামাত করে না, তার বাইরে আরও যদি নির্দিষ্ট হয়ে বলতে হয়, অসংখ্য আওয়ামী পরিবারের সদস্যদের সমর্থন ছিল, শুধু সমর্থন নয়, রাজপথে ছিল। সেই অর্থে এই আন্দোলনটি একটা প্রতারণা, দেশের 18 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। মুষ্টিমেয় কিছু মানুষ, ওই আন্দোলনের সময় আপনি রাজপথে ছিলেন কিনা আমি জানি না, আমি আমার পেশাগত কারণে হোক, যেভাবে হোক, আমি রাজপথে ছিলাম। আমি দেখেছি ওখানে স্লোগান দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজানো হচ্ছে, ওখানে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাজানো হচ্ছে, ওখানে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই ধরনের আবেগ জাগা নিয়ে বিপ্লবী সব গান বাজানো হচ্ছে। এইসব শুনে, এইসব স্লোগান কানের মধ্যে ঢুকিয়ে কার বিশ্বাস হতে পারে যে এই আন্দোলনের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির হাত রয়েছে? কার ধারণা হতে পারে যে এর মধ্যে সাম্রাজ্যবাদী শক্তির একটা প্লট নির্মাণের উৎকৃষ্ট উর্বর জায়গা রয়েছে? কারোর ধারণা হয়নি। যারা এর সঙ্গে ইনভলভড ছিলেন শুধুমাত্র তারাই জানতেন যে আসলে কি হচ্ছে। আসলে তো একটা পুতুল সরকার নিয়ে এসে, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসে যুক্তরাষ্ট্র তার সব ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, এবং সামনে নিয়ে এসেছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যে উনি বেশ কয়েকবার বলেছেন যে উনি এই আন্দোলন সম্পর্কে জানতেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো, প্রমাণ দিয়ে বলবো, উনি এই আন্দোলনকে কীভাবে প্যাট্রোনাইজ করেছেন, উনি কিভাবে এই আন্দোলনে ফাইন্যান্স করেছেন, উনি কিভাবে আরও অনেক আগে থেকে, এটা কেবল যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে, আই মিন 2024 জুলাই থেকেই তো শুরু হলো, তখন থেকে যে উনি মানে আলো বাতাস পানি দেওয়া শুরু করছেন তা নয়। ওই যে একটা ছাত্র শক্তি নামে একটা সংগঠন ছিল, সেটার ব্যানারে সেটা দিয়ে নানানভাবে এই প্লটগুলো নির্মাণ করা হয়েছে, এবং সব আমেরিকার প্ল্যানিংয়ে। শুনুন, আমেরিকা কাজ করে, সে আপনাকে টার্গেট করলো, আপনাকে সেভাবে গড়বে। 20, 30, 35 বছরের
টার্গেট নিয়ে, একটা প্ল্যান নিয়ে সেভাবে ওরা এগোয়। এবং ডিপ স্টেটের খেলা, অনেকে মনে করেন যে বলেন, বা আমিও বিশ্বাস করি ডিপ স্টেটের খেলা ছিল, ডিপ স্টেট সফল হয়েছে। প্ল্যানের কথা বললেন, প্ল্যান তো আমাদের বর্তমান যে সরকার প্রধান তিনি প্ল্যান। আচ্ছা, সে বিষয়ে আসছি। এখন বিষয় হচ্ছে যে অনেকে বলেন যে ডিপ স্টেট সফল হয়েছে, আমি মনে করি যে অর্ধেক সফল হয়েছে। অর্ধেক সফল কেমন? আওয়ামী লীগের পতনটা ঘটিয়েছে, তবে এর মাঝে একটু ব্র্যাকেট দিয়ে নিই, জি, আওয়ামী লীগের সরকারের পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু এইভাবে পতনটা আমরা কেউ আশা করিনি। তো আওয়ামী লীগের পতনটা হয়েছে, এই পর্যন্ত অর্ধেক তাদের মিশন সফল হয়েছে। বাকি মিশনটা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী একটা বিশেষ শক্তিকে ক্ষমতা নিয়ে আসার। সেটা সফল হয়নি, সেটার চর্চা এখনও চলছে। সেটার চর্চা বলতে মানে সেটার ব্লু প্রিন্ট অনুযায়ী কাজ চলছে। ডিপ স্টেট সব জায়গায় সফল হবে এমন কোনো কথা নেই, তবে তারা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও যে তারা 100% সফল হয় এমন না, তবে অধিকাংশ ক্ষেত্রে সফল হয়। আপনি 60-এর দশকে ভিয়েতনাম বলেন, আপনি 60-এর দশকে কিউবার কথা বলেন, এইসব জায়গায় তারা সফল হয়নি। কিন্তু আর্জেন্টিনা, চিলি, এসব জায়গায় সফল হয়েছে। তারা সবাই প্রবলেমে যেমন পড়েছে, তারা কিন্তু সেখান থেকে রিকভারও করতে পেরেছে। আমরা দেখি পাশের রাষ্ট্র সেটি তো হয়েছে, আপনি আফগানিস্তানে করেছে, নেপাল, তারা প্রত্যেকে কিন্তু রিকভার হয়েছে। আমরা সেই জায়গাটায় এখনো যেতে পারছি না কেন? আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব, আমরা প্রচণ্ডভাবে রাজনৈতিকভাবে বিভক্ত। যদি সেটি বলতে হয়, এক্সাম্পল দিতে হয়, পাল্টা এক্সাম্পল ইরানের কথা আপনি ধরুন। ইরানে তো যুক্তরাষ্ট্র পুতুল সরকার গঠন করতে চেয়েছিল রেজা শাহ পাহলাবিকে দিয়ে, কিন্তু সেটা করার জন্য তার অনুসারীরা রাজপথে নামলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা আগে থেকে বুঝতে পেরেছে কি হতে যাচ্ছে। ইরানে যে সরকার এখন রয়েছে, নিঃসন্দেহে তারা অনেক কনজারভেটিভ, গণতন্ত্রের হুমকি হিসেবে অনেক ধরনের কাজ করেছে, কিন্তু তারা জাতীয়তাবাদী শক্তি, সবার আগে দেশ। এবং এই সরকারের প্রতি একটা গোষ্ঠী নানানভাবে ক্ষুব্ধ। আমরা আবার একটু দেশের আলোচনায় আসি। হাম নিয়ে আমরা এত কিছু দেখতে পাচ্ছি। হাম, আপনি যেটা বললেন যে হ্যাঁ, অবশ্যই হামের এই প্রাদুর্ভাবের পেছনে অবশ্যই অন্তর্বর্তী সরকারের একটা অবহেলা ছিল, কাজ করেছে। কিন্তু এখন তো সেটা আসলে কার দোষারোপ সেটা না দেখে সবাইকে সম্মিলিতভাবে এখানে চেষ্টা করতে হবে, মানে সবার ঐক্যতাই কিন্তু এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য। সেরকম ঐক্যমত আমরা দেখতে পাচ্ছি, বা সেরকম ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি? তাহলে প্রতিদিন এত শিশু মৃত্যু হচ্ছে কেন? এখানে আপনি কি চিকিৎসা দেবেন হামের? মনে করেন যে আপনি একজন ডক্টর, আপনি কি করতে পারেন? বড় জোর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি পরামর্শ দিতে পারেন বা ট্রিটমেন্ট দিয়ে আসতে পারেন বাচ্চাটার, শিশুটার। এটা তো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এটা তো করোনা কাল নয় যে আমি ঘর থেকে বের হলাম না। কিন্তু আমরা অনেক বড় কিন্তু ছিল করোনা, একেবারে অচেনা একটা রোগ ছিল, সেটাকে কিন্তু আমরা ট্যাকেল করেছি। অবশ্যই, কেন আমরা এখন বিকজ সেখানে প্ল্যানিং ছিল, সেখানে গুরুত্ব ছিল, সেখানে মহামারী ঘোষণা করা হয়েছিল। এই গুরুত্বটা হচ্ছে না কেন? প্ল্যানিং এর কথা আপনি বলছিলেন, এই প্ল্যানিংটা কেন আসছে না? এখানে সরকারের অদূরদর্শিতার বিষয়। তারা এখনো মহামারী ঘোষণা করছে না, তারা এখনো মনে করছে খুব ইজিলি এটা হ্যান্ডেল করা সম্ভব, কিন্তু আদৌ এটি ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, সেটাই কি এত অগুরুত্বহীনতার অভাব? সেটা নয়। শুনুন, আমি যেটা বারবার বলছি, সরকার হয়তো খুব তড়িৎ গতিতে কিছু টিকা নিয়ে এসেছে, জি, এখানে তারা তাদের সফলতা দেখিয়েছে, কিন্তু যে ব্যক্তিগুলো এই মন্ত্রণালয়ের দায়িত্বে এখনো পর্যন্ত রয়েছে, তারা কতটুকু দূরদর্শী, তারা কতটুকু কমিটেড, আপনাকে আগে সেটি বিবেচনা করতে হবে। এবং সবার আগে সরকারের তো একটা কোর কমিটি থাকে অঘোষিত, হ্যাঁ, অর্থাৎ 1 নম্বর ব্যক্তিটি কে? প্রধানমন্ত্রী। তার কিছু কাছের মানুষ থাকে না, মনে করুন 35-40 জনের ক্যাবিনেট, এর মধ্যে 35-40 জন যে খুব হার্ড কোরের মানুষ, মানে তারেক রহমান সাহেব তা তো না, তার কাছে 4-5 জন। কেন সিদ্ধান্ত নিতে পারছে না যে আমাকে অ্যাডভান্স মহামারী ঘোষণা করতে হবে? মহামারী ঘোষণা করলে কি হবে? আপনি তো কতজন মানুষ মারা গেছে, আপনার কাছে কি ধরনের ডাটা আছে? এটা কার হিসাব? সরকারি হিসাব। নিশ্চয়ই 450 মানুষ না, তার অনেক বেশি, অনেক বেশি, 2 থেকে 3 গুণ শিশু মারা গেছে। হ্যাঁ, তারপর 1000 বা 1500 মতো শিশু মারা গেছে। সবগুলো তার সরকারি ডাটায় আসে না। যে শিশুটি বা যে মানুষটি হসপিটালে মারা যাচ্ছে সেটি রেকর্ড হয়ে থাকছে। যে শিশুটি বাড়িতে মারা যাচ্ছে সে আল্লাহ না করুক আমার বাচ্চাটি মারা যাচ্ছে, আমি তো গিয়ে আর সরকারি হসপিটালে বলে আসবো না, এই ভাই আমার বাচ্চাটা মারা গেছে, আপনি এটা রেকর্ডভুক্ত করুন। নিশ্চয়ই তা তো না। অতএব মারা যাচ্ছে অনেক বেশি।
এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গভর্নমেন্টকে অ্যাডভান্স যদি আন্তরিক হয়ে থাকে, গভর্নমেন্ট পলিটিক্যাল বিষয়গুলো আগে বিবেচনা নিচ্ছে। কেমন পলিটিক্যাল? মহামারী ঘোষণা করলে, হ্যাঁ এটা সত্য কথা, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় যে সরকার মনে হয় বিফল হয়ে গেল, সরকার বোধ হয় আর পারছে না, এই জন্য মহামারী ঘোষণা দিয়েছে। কার গাফিলতির কারণে এটা হয়েছে? ডক্টর ইউনূস সরকারের গাফিলতির কারণে হয়েছে। এখন অ্যাডভান্স মহামারী ঘোষণা করলে আপনার গ্যাভি যেই টিকা যাদের মাধ্যমে সংগ্রহ করা হয়, তাদের যে জোট, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা সার্বিকভাবে হেল্প করবে। যেহেতু মহামারী ঘোষণা করা হয়নি, আপনি সেইভাবে হেল্পটা চাইতে পারছেন না, অথবা তারাও সেভাবে এগিয়ে আসছে না। তাহলে আপনাকে পলিটিক্যাল ওই চিন্তাভাবনাটা মাথা থেকে বের করে আপনাকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। আমরা এই জরুরি পদক্ষেপগুলো না নিয়ে আমরা গোল টেবিল করছি, যে গোল টেবিল এখন কিন্তু সবার আলোচনার মধ্যে, যে কারা সেখানে উপস্থিত হচ্ছেন, কারা সেখানে কথা বলছেন। আসলে এই জিনিসগুলো মানে এটা কেন হচ্ছে? গোল টেবিল নিয়ে কেন আলোচনা হবে আপনি বলুন তো? আপনি আমাকে হাম নিয়ে কথা বলছেন। আমি সেটাই বলছি যে আমরা হামটা, আপনি যেটা বললেন যে হামটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আপনি বললেন যে এটা এখন মহামারী ঘোষণা করা বা একত্রিত হওয়া, ইউনিসেফের সাহায্য নেওয়া এই জিনিসটা থেকে রিকভার করার জন্য, সেটা না করে আমরা যে গোল টেবিল আলোচনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে একটি গোল টেবিল বৈঠক হয়েছে, যেখানে অনেকে ছিলেন আমাদের পরিচিতদের মধ্যে, এবং পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন সেটাই হচ্ছে, হামের থেকেও বেশি দেখা যাচ্ছে যে হামের গোল টেবিলে কারা ছিলেন। হ্যাঁ, আমি সেই জন্য আপনাকে সরকার এই জায়গাটা কেন কথা বলছে না? আমি যদি পাল্টা প্রশ্ন করি গোল টেবিল নিয়ে, আমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। মানে গোল টেবিলের সমস্যা কি? আপনি যে আমাকে এখানে ডেকে নানানভাবে প্রশ্ন করছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি তো ডাক্তার নই, আপনি একজন সাংবাদিক। আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি, কারণ আপনার কাছে সব ইনফরমেশন আসে। হ্যাঁ, তাহলে গোল টেবিলে কেন শুধুমাত্র ডাক্তারদের থাকতে হবে? গোল টেবিলে কেন হাম নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা বলতে হবে? এই যে আমি যে কথাগুলো বললাম, আমি কি ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো কথা বলেছি? আমি বলেছি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে। আমি সেটাই বলেছি যে তাহলে আমার সরকার সেই জায়গাগুলো কেন মানে খেয়াল করছে না? ওখানেও রাজনীতি জড়িয়ে রয়েছে। এই যে গোল টেবিল নিয়ে যেই বিতর্কটা তোলা হয়েছে, কারা তুলেছে এটা? এটাতে ইউনিভার্সিটির লোকজন তুলেছে। ওই গোল টেবিলে আমাদের কলিগ বা আমাদের সিনিয়র কিছু ভাই বা সুশীল সমাজের দুই একজন ছিলেন। এখন যারা ইউনূসের পেইড এজেন্ট, যারা মিস্টার ইউনূসের চাটুকার, দালাল, সরাসরি দালাল। কিন্তু সেই গোল টেবিলে তো এমনও হয়েছে যে ডক্টর ইউনূসের গাফিলতি তেমন ছিল না। কে বলেছে? সেই গোল টেবিলের আলোচনায় নানান মতামত আসতে পারে। আমি বলছি ডক্টর ইউনূসের গাফিলতি ছিল, আপনি বলছেন ছিল না। ওকে, আমরা যুক্তিতর্ক দাঁড় করানোর চেষ্টা করব, সেটা অন্য বিষয়। বিষয়টি হচ্ছে শুধু কি ডক্টর ইউনূসকে নিয়ে ওখানে আলোচনা হয়েছে? এর বাইরে আর কোনো আলোচনা? অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, আলোচনা হয়েছে। তাহলে এই বিতর্কটা কারা তুললো? দেখুন, আজকে আপনার এই শোতেও আপনি এটা তুলতে বাধ্য হচ্ছেন কেন? পুরো সিনারিওটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা চলছে। এই যে ছাত্র সমন্বয়দের একজন মহান বুদ্ধিজীবী সার্জিস আলম নাকি একটা আছে না, কি নাম এটার? সার্জিস, এরা নাকি দেশের নেতৃত্ব দিবে বা নেতৃত্বে আছে। এই ব্যক্তিত্বের মাথা থেকে কিভাবে বের হয় যে হাম নিয়ে যত আলোচনা হচ্ছে, জুলাই সনদ নিয়ে তত আলোচনা হচ্ছে না? অর্থাৎ তাদের কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট, ক্ষমতাটা ইম্পর্টেন্ট। ওরা সংস্কারের কথা বলে। হ্যাঁ, যেমন ছায়া মন্ত্রিসভার কথা বলছে, যেটা এখন তাদের, কিন্তু তারা হাম নিয়ে তাদেরকে এতটা চিন্তা, বিকজ এখানে ডক্টর ইউনূসের কথা চলে আসছে। এবং ওই গোল টেবিল, যেই গোল টেবিল বৈঠকের কথা আপনি বলছেন, সেই গোল টেবিল বৈঠকে তো যারা ছিলেন তাদের অধিকাংশ অথবা সবাই ডক্টর ইউনূসের সমালোচক। যেমন আমি সমালোচনা করতে গিয়ে জেলে গিয়েছি, তো সবাইকে তো আর জেলে পাঠানো সম্ভব হয়নি। এখন তাদেরকে কিভাবে ঘায়েল করা হচ্ছে? বলা হচ্ছে ডক্টর ইউনূসকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে বা তার সমালোচনা করতে গিয়ে আমরা সো কল্ড ফ্যাসিবাদকে ডেকে নিয়ে আসছি, আমরা শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলছি। আমরা যে কথাগুলো বলছি সেইগুলো প্রাসঙ্গিক কিনা আগে সেই প্রশ্নটি তোলা হোক। ওই গোল টেবিল বৈঠকে ফিরে আসা সম্ভাবনা আছে? সম্ভাবনা না থাকার তো আমি কোনো কারণ দেখি না। আওয়ামী লীগকে তো আসতেই হবে। আওয়ামী লীগ হ্যাভ টু রিটার্ন, আওয়ামী লীগ হ্যাভ টু কাম ব্যাক। এটা কোনো ভুল নাই। এটা যদি বিএনপি অবস্থা পড়তো, আমি বিএনপি ক্ষেত্রেও বলতাম। কারণ এই যে চুনোপুটি কয়েকটা দল আছে, এগুলো তো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম। এখন বিষয় হচ্ছে যে আপনাকে যদি দেশ রান করাতে হয়, আওয়ামী লীগের বিকল্প নেই, বিএনপির বিকল্প নেই, এটি দ্বিদলীয় ব্যবস্থা দাঁড়িয়ে গেছে। এই যে জামাত, যে আপনি বলবেন যে একটা শক্তিশালী বিরোধী দলে দাঁড়িয়ে গেছে, আওয়ামী লীগ যখন 295টা সিট পেল 2018 সালে,
আপনি বলবেন যে আওয়ামী লীগ ছাড়া দেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তাই কি? বিএনপির মতো দল 5টা সিট পায়, এটা আপনার বিশ্বাস হয়? এটাই তো ওইখানেই তো আওয়ামী লীগের কফিনের শেষ প্রয়োগটা আওয়ামী লীগ নিজেই ঠুকি দিয়েছিল। সেম অ্যাজ এখন ফাঁকা মাঠে জামাত 77টি আসন পেয়েছে, মনে হচ্ছে কি নাকি শক্তিশালী বিরোধী দল। আওয়ামী লীগকে আসতে দিত নির্বাচনে, দেখতাম কতটা, ওই যে বাংলা কি একটা শব্দ আছে না, হ্যাডাম না ম্যাডাম কি বলে, হ্যাডামটা দেখা যেত। এখন বিষয় হচ্ছে যে ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আসলে থাকলে, আমি বলছি না আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতো, একটা প্রতিদ্বন্দ্বিতা হতো, কার সাথে হতো? বিএনপির সাথে হতো। জামাত, ওই যে বলছিলাম বিশেষ একটা শক্তি ক্ষমতা আনার চেষ্টা করা হচ্ছিল, বা এখনো সেই চেষ্টাটি আছে। এই যে যে সাবেক সমন্বয়করা এত যদি জনদরদি হয়ে থাকে, এত মানুষের মন জয় করে থাকে, আমি তো তাদের চোখে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতারণা করেছে, স্রেফ প্রতারণা করেছে, মানুষকে ঠকিয়েছে। একটাও কি মেম্বার ইলেকশন জেতার মতন? 6 জন এমপি হয়েছে, কাদের ভোটে হয়েছে? জামাতের ভোটে হয়েছে। তো এইসব বোগাস কথাবার্তা বলে তো লাভ নেই। 2014 এবং 2018-তে জামাতের ভোটে যদি হয়ে থাকে, আসলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেল? আওয়ামী লীগের তো একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল। হ্যাঁ, যে ভোট নিষ্ক্রিয় হয়েছিল, আবার যারা গেছে তারা বিএনপিকে ভোট দিয়েছে, এটা তো ওপেন সিক্রেট। আচ্ছা, যেহেতু আমরা আমি ওই কথা শেষ করি একটু, সরি। 2014 এবং 2024-এ বিএনপি বিহীন নির্বাচন হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। বিএনপি যাতে রাজনীতি মানে নির্বাচনে না আসে তার জন্য নানান ধরনের কূটকৌশল আওয়ামী লীগ করেছে, তার ফাঁদে পা দিয়েছে বিএনপি, অথবা ফাঁদে পা না দিলেও বিএনপি গেলেও হারতে হতো। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি, বিএনপিকে রাজনৈতিক কৌশলের মাধ্যমে, বা আপনি অপকৌশল বলেন, ফাঁদে ফেলেছে। এবার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে 2014-2024-এর নির্বাচনগুলো যদি ন্যাক্কারজনক নির্বাচন হয়, তার চেয়েও জঘন্য নির্বাচন হয়েছে এবার 2026-এ। তার কারণ আপনি আওয়ামী লীগ মতো একটা বৃহত্তর রাজনৈতিক দলকে আপনি ব্যান করে নির্বাচনে আসতে দেননি, এটা তার চেয়ে আরো এক ধাপে গিয়ে করা হলো না? অতএব রাজনৈতিক শূন্যতা 2014 থেকেও ছিল 2026 পর্যন্ত, বা তারও আগে থেকে এখনো রাজনৈতিক শূন্যতা। ওই রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের মতন কালপ্রিট, ডক্টর ইউনূসের মতন মার্কিন এজেন্টরা এদেশে এসেছে, মীর জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আবার এক ডক্টর ইউনূস নিঃসন্দেহে ওয়েট করছে, যদি এই রাজনৈতিক শূন্যতা চলতে থাকে। লিখে রাখুন। এবং তারেক রহমান সাহেব কতক্ষণ পারবেন, আমরা তো যুক্তরাষ্ট্রের পেটের বলয়ের মধ্যে চলে গেছি, তাকেও খেসারত দিতে হবে, আবারও এদেশে 18 কোটি মানুষকে খেসারত দিতে হবে। যেমন খেসারত দিতে হয়েছে শেখ হাসিনাকে, একই সঙ্গে 18 কোটি মানুষকে, ঠিক একইভাবে তারেক রহমানের সাথে 18 কোটি মানুষকে আবারও খেসারত দিতে হবে। এই যে তারেক রহমানের কথাটা বলছেন, এই 100 দিনের মধ্যেই কি এটা বুঝে গেছেন যে এই জিনিসটা হতে পারে? বুঝে গেছি। আমি একই কথা সব জায়গায় বলা লাগছে, প্রসঙ্গক্রমেই বা প্রশ্নের জায়গা থেকে বলা লাগছে। বিষয়টা হচ্ছে যে আমি নিজে অসংখ্যবার বলেছি, নির্বাচনের আগে আরো 6 মাস 7 মাস আগে থেকে তো এই মার্কিন চুক্তি নিয়ে প্রাইমারি পর্যায়ে ইয়ে হচ্ছে, তারপরে যখন ফাইনালি করলো নির্বাচনের 3 দিন আগে, আমি অসংখ্যবার বলেছি বিভিন্ন টক শোতে, বা আমার যে পডকাস্ট আছে আমি সেখানেও বলেছি নিজের চ্যানেলে, যে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো। তখন আমরা সবাই জানি যে নির্বাচনটি হতে যাচ্ছে, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা রাখা হলো না। এখন বুকা সেজে গেছে, আমরা তো বারবার বুকা হয়ে যায়, বারবার প্রতারণার শিকার হই। 2024-এ যেমন প্রতারণার শিকার হয়েছি, এবারও প্রতারণা, মানে প্রতারিত বোধ করছি আমি নিজে পার্সোনালি। কেমন? ওখানে বিএনপির প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল, এই চুক্তি অন্তত বিএনপি করতে পারে না, বা বিএনপি তো ক্ষমতায় নেই, ক্ষমতা অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস তো চুক্তিটি করেছে, ডক্টর ইউনূস, ডক্টর খলিল। কিন্তু পরে এসে দেখা গেল, আগে তো বড় যে রাজনৈতিক দল, আমি সেটাই বলছি, ডক্টর খলিল যখন বললো যে এটা সবাই জানে, বিএনপি চুপ করে থাকলো, তখনও কিছু বলি না। ওমা দেখি যে বিএনপি বীর দর্পে এই চুক্তি বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। বোয়িং কেনার চুক্তি করলো, জ্বালানি কেনার চুক্তিটি মানে সমঝোতা স্মারক হলো, এরপরে আপনার সামরিক যে চুক্তি মুক্তি হবে শোনা যাচ্ছে, গুঞ্জন রয়েছে। তার মানে কি বিএনপি এই চুক্তি সম্বন্ধে জানতো এবং তার সম্মতিতে এটি হয়েছে। অত ডক্টর ইউনূসকে একটু ভুল বুঝেছিলাম, বেচারাকে ভেবেছিলাম একা একাই সব করেছে, না, সে সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করেছে, এবং বিএনপিও জানতো এটা এখন স্পষ্ট। এবং যে কথাগুলো বলতাম যে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো, এই কথাগুলো তো আসলে, এই কারণে কি এই আলোচনাটা সংসদে কখনোই আসছে না আমাদের? অবশ্যই অবশ্যই। এবং এই যে এনসিপি, জামাতে ইসলামী একবারের জন্য বলেছে যে আমরা এই চুক্তি মানি না, এই চুক্তি বাতিল করেছে, আমি সেটাই বললাম। এবং জামাত শুধু বলেছে যে আমরা জানি না।
কেন বলে না যে এই চুক্তি বাতিল করতে হবে? কেন করিডোর ইস্যু যখন তুঙ্গে বাংলাদেশে জামাতের আমির বলেছেন ওনাদেরকে কিছু জানানো জানানো হয়তো বিরোধিতা করে না কেন? তারা তো শক্তিশালী বিরোধী দল, তারা কেন সংসদ আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করে না? তারা কেন এই বিষয়টি নিয়ে দাবি করছে না বাতিল করতে হবে? কেন এনসিপি যে মহান মহান বিপ্লবীরা এক একটা মহান মহান সশস্ত্র বিপ্লব, তারা তো সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি ছিল, এই কথা তারাই বলেছে, কেন কোনো কথা বলে না? কেন করিডোর ইস্যুটি যখন তুঙ্গে তখন করিডোরের বিপক্ষে একটা কথা বলেনি? কেন আমাদের বন্দর তুলে দেওয়া হলো বিদেশি কোম্পানির কাছে, ডেনমার্কের সঙ্গে চুক্তি করা হলো, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার কথা ছিল, তখন কেন একটা কথা বলেনি, বিরোধিতা করেনি? সব কটা মার্কিন এজেন্ট, সব কটা হচ্ছে দালাল, সব কটা এই দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এর বাইরে এর চেয়ে জঘন্য ভাষা আমি আর ব্যবহার করতে পারছি না। যদি সব একই হয় তাহলে এই যে বিএনপি জামাত বা এনসিপি এদের মধ্যে থাকার দ্বন্দ্বটা কেন? বিএনপি এনসিপি জামাতের দ্বন্দ্ব কোথায়? জামাত এনসিপি দ্বন্দ্ব নেই। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। আবার আপনি দেখেন এনসিপির জামুকা বিলের এনসিপি সমর্থন হ্যাঁ দিয়েছে, কিন্তু জামাত সেখানে না দিয়েছে। তো এই দ্বন্দ্বটা তাহলে কেন যদি সব একই জায়গায় হয়? প্রকট আকার ধারণ করেনি। দেখুন সবার রুটটা কোথায়। যেদিন কি সংসদ বসলো তার একদিন পরে অথবা ওই দিনই সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, যে যুদ্ধাপরাধীগুলোর বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর হলো তাদের জন্য শোক প্রস্তাব নিয়ে আসে জামাত, সেটিকে গ্রহণ করে বিএনপি। আপনি এটি বিরোধিতা বলবেন? এবং যখন জুলাই সনদ নিয়ে দিনের পর দিন কথা হচ্ছে, যখন মার্কিন চুক্তি নিয়ে কথা হয় না, আপনি এটি বিরোধিতা বলবেন? মুক্তিযুদ্ধের জায়গাতেই তাদের বিরোধিতা তাহলে শুধু ওটা করতে হয়, তাই করা। তাও কি মুক্তিযুদ্ধ ইস্যুতে কি বিএনপি ঠিক আছে? আমি যদি অনেস্টলি বিএনপির কথা বলতে যাই, যেই দলের স্পিকার একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম, তাকে গ্রহণ করতে হয় যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব। আপনি বুঝতে পারছেন? নিশ্চয়ই স্পিকারের মাথায় তো আর 10টা মাথা নেই, ঘাড়ে 10টা মাথা নেই যে তার সিদ্ধান্ত ওই প্রস্তাবটি গ্রহণ করা হবে। এটা আগে থেকেই সিদ্ধান্ত হয়ে আছে, জামাত এরকম একটি প্রস্তাব আনতে পারে, সো আনলে আপনি এটা গ্রহণ করে নেবেন। এগুলো অনেকে বলতো যে এগুলো সব নাটক খেলা, আমি আবার এই নাটক খেলা এত সহজে বিশ্বাস করতাম না, এই জন্যই বারবার প্রতারিত হই বিশ্বাসের জায়গা থেকে। এখন দেখছি আসলে তো সব নাটক, বিরোধিতা খাতিরে বিরোধিতা করছে, এর বাইরে তো আমরা অন্য কিছু দেখছি না। এবং আপনি যখন দেখবেন যে হাম নিয়ে আলোচনা নেই, জ্বালানি সংকট নিয়ে আলোচনা নেই, মার্কিন চুক্তি নিয়ে আলোচনা নেই, তখন সংসদ সদস্যদের গাড়ির জ্বালানি সংকটের ব্যাপারে কিন্তু আমরা খুব মজার একটা ঘটনা দেখলাম, যে দীর্ঘ লাইনগুলো হঠাৎ করে যখন জ্বালানির দাম বৃদ্ধি হলো তারপর কিন্তু এটা গায়েব হয়ে গেল। এখন আমি টাকা দিয়ে যে জিনিসটাকে পাওয়া যাচ্ছিল, তাহলে কি সংকট কি সেই জায়গাটাই ছিল? এটা তো একটা কৃত্রিম সংকট নিঃসন্দেহে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে অমুক অমুক জায়গায় হাজার হাজার লিটার তেল মজুত করা হচ্ছে, এই জন্য তেল পাওয়া যাচ্ছে না। আবার এদিকে আমরা শুনতে পাই যে ডিপোগুলোতে তেল উপচে পড়ছে, কিন্তু তেল আবার ফিলিং স্টেশনগুলোতে নেই, ছিল না। এগুলো সব নাটকের 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু ঠিক যেদিন থেকে দাম বেড়ে গেল তার 2 দিন পর থেকে কিন্তু একেবারেই কোনো ধরনের লাইন নেই, সবকিছু একেবারে সব ঠিকঠাক স্বাভাবিক, জাদুর মতন কাজ হয়ে গেল। তো এগুলো তো ভেঙে বলতে হবে না, তাই না? এবং আপনি বলছেন যে 3 মাস কি যথেষ্ট টাইম না? আমি নিজে অসংখ্যবার বলেছি যে এই সরকারকে ন্যূনতম 3 মাস দিতে চাই, 6 মাস দেওয়া উচিত, 3 মাস দিতে হয়। তা আমি নিজেই তো সমালোচনা করছি 1-2 মাসের মধ্যে। কেন? যেই কাজগুলো সরকার অ্যাভয়েড করতে পারত, যেই চুক্তির বিষয়গুলো তারা খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারত, মালয়েশিয়া তো বেরিয়ে এসেছে এই চুক্তি থেকে, মার্কিন চুক্তি থেকে। জি, তাহলে আমরা কেন পারবো না? বলা হচ্ছে আগের সরকার করে গেছে, তার দায় আমাদেরকে বহন করতে হচ্ছে। এসব মুখরোচক কথাবার্তা বলে কোনো লাভ নেই। আগের সরকার করে গেছে, সুযোগটা তো ওইখানেই যে এই চুক্তির প্রতি আমরা কোনোভাবে দায়বদ্ধ নই, এটা আগের সরকার করে গেছে, আসুন আমরা রিভিউ করি, এবং রিভিউর জায়গা থেকে তারা তো বাতিলও করতে পারে। এখন তো অপশনও আছে। জায়গাগুলোকে কন্টিনিউ রাখলে তাহলে জুলাইয়ের আন্দোলনটা কেন? কোনটা কন্টিনিউ রাখলে? আগের সরকার যেগুলো করে গেছে, আগের সরকার যদি আমি ধরে রাখি, ডক্টর ইউনূসের কথা বলে যে এই চুক্তিতে সেই সরকার করে গেছে, আর আগের সরকারের ধারাবাহিকতাতে আগের চেয়ে জঘন্য অবস্থা। আমি তো বললাম, নির্বাচন দিয়ে এক্সাম্পল দিলাম। এবং এই যে সমস্যা বলা হয়, ডক্টর ইউনূস কোন সমস্যা করেছে? 18 মাসে কি করেছে? সমস্যার কি লিখিত চুক্তি করে সই স্বাক্ষরের মধ্য দিয়ে সমস্যা করতে হয়? সমস্যা তো ডেইলি প্র্যাকটিসের বিষয়। এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হচ্ছে, সংস্কার তো অন্যতম প্রস্তাব এটি। তো এই যে মিস্টার ইউনূস আমাদের শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে কি ব্যবহারটা করেছে,
সংস্কারের কথা যেহেতু বললেন, মানে আমরা তো এটা আসলে অন্তর্বর্তী সরকার থেকে সংস্কারের আলোচনাটা খুব বেশি আমরা সরব, ওই সরকারের আমল থেকে কিন্তু মবের একটা জিনিস আমরা দেখেছি, কিন্তু এই সরকারের আমলেও কিন্তু মব হচ্ছে এবং হচ্ছে। যেমন এই যে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়েছে, এর আগে আমরা দেখলাম যে কুষ্টিয়ার মাজারে হামলা হয়েছে, পীরকে হত্যা করা হয়েছে। এবং মানে এই মবগুলো কেন থামাতে পারছেন না? এখন তো আগে তো বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হয়েছে, সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার পারেনি। এখন তো আমাদের একটা সুসংগঠিত সরকার, তাহলে কেন এখন হচ্ছেন? শুনুন, অনেকে বলে যে এটা মিস্টার ইউনূসের সরকারের এক্সটেনশন। আমি অত সহজে বলবো না, তবে মাঝে মাঝে মনে হয়। বিষয়টি হচ্ছে যে মব থামাতে পারছে না কেন, মানে এ থামানো তো কোনো বিষয় না। দেনান দিয়ার এটা অ্যাকশনে যাবে, বিশেষ আমাদের উঠানো হবে, বিচার হবে, এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তো আর এটা হতো না। যদিও মিরপুরে যে মাজারে হামলা, ওটা সিসিটিভি ক্যামেরার মানে ফুটেজ দেখে 3 জনকে আটক করা হয়েছে, বা আরো 2-1 বেশি হতে পারে, কিন্তু আপনার তো স্লথ গতি। এবং এই মবটা কে করেছে? হ্যাঁ, বারবার হচ্ছে, এটা কেন হচ্ছে? মবটা করছে কারা কারা? আছে পেছনে? করছে কারা? আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল, আওয়ামী লীগ তো ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ তো গুপ্ত বাহিনী, কত কি বলা হয়। তাদের কাউকে পেয়েছেন মবের মধ্যে, মবের ঘটনায়? এই মবগুলো 1.5 বছর ধরে কারা করেছে? করেছে তো এনসিপির লোকজন, জামাতের লোকজন, বিএনপির লোকজন। তারা এখন মিলেমিশে ক্ষমতায় আর বিরোধী দলে। তাহলে এখনো বন্ধ হচ্ছে নাকি এ কারণেই? আইনের শাসন তো প্রতিষ্ঠা হয়নি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যত, অনেকে বলেন যে এখন ক্ষমতায় তো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি তিনিই সব চালাচ্ছেন, এটা মানুষ বলে বা তার কথাবার্তা এরকম মনে হয়। কিন্তু উনি তো বলেছিলেন যে আর একটা মব হবে না, বা মবের সেই বাংলাদেশ আর নেই, বলেছিলেন তো। কি কাজ হয়েছে? আমরা তো শুধু যে চটকদের কথাবার্তায় শুনছি। তারেক রহমান সাহেব 18 বছর লন্ডনে ছিলেন, কিছু কালচার তিনি প্র্যাকটিস করেছেন, তিনি মানুষের সাথে ওয়েল বিহেভড, তিনি ক্যাজুয়ালি চলাফেরা করেন, তার মধ্যে দাম্ভিকতা নেই। খুব ভালো গুণ এগুলো, আমরা এগুলোকে শ্রদ্ধার চোখে দেখতে চাই। কিন্তু এগুলো দিয়ে তো মানুষের পেট ভরবে না, এগুলো দিয়ে তো আমার সার্বভৌমত্ব রক্ষা হবে না, এগুলো দিয়ে তো মানুষ নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমোতে পারবে না। আমি যে আপনার এখান থেকে নেমে মবের শিকার হব না, তার কি গ্যারান্টি আছে? এখনও তো সেই নিশ্চয়তাটা এখনও তৈরি হয়নি। যদিও মব আগের চেয়ে কমেছে। এখন সব কিছুই আমার কাছে সার্কাস মনে হয়, সার্কাস করছে। এই যে নাহিদ ইসলাম বলে না যে মবের জন্য দায়ী বিএনপি সরকার, মবের জনক তারা। মব 1.5 বছর ধরে তারা ঘোষণা দিয়ে মব করেছে। উপদেষ্টা পরিষদে কোনো সদস্য বলেছে না 5 ফেব্রুয়ারি 2025 আজকে ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে? মাহফুজ আলম, আসিফ মাহমুদ বলেছে আজ উল্লাস হবে, উদযাপন হবে। এগুলো আর বলে কি করবো বলেন? এগুলো যে আপনি যে এই প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো অনেক জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হই, এই একই উত্তর দিতে হয়, একটা ভিন্ন প্রশ্ন করি। একই উত্তর দিতে হয়। না আমাদেরকে বলতে হবে, বলতে একটা জায়গায় যেতে হবে। না, আমি আপনাকে মানে এমব্রাসিং এর মধ্যে ফেলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে না, আমরা ফেড আপ, টায়ার্ড যে সরকার এখন এই জায়গাগুলো আমরা এত বলছি, এত আলোচনা করছি, সরকার সেই জায়গাগুলোতে কেন সজাগ হচ্ছেন না, সচেতন হচ্ছেন? এগুলো কি বিএনপির জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসছে? সেজন্যই কি এই 100 দিনের মধ্যেই আমাদের এই অনাস্থার জায়গাগুলো তৈরি হচ্ছে তো। আমি তো নিজেই বলছি যে 3 মাস আগে সরকার কোনো সমালোচনা করতে চায় না, আমি ডে 1 থেকে বলে আসছি। কিন্তু 1 মাস 1.5 মাসের মাথায় এসে সমালোচনা না করতে পারলাম না, যেখানে আমার দেশ গোলামী চুক্তিতে আবদ্ধ হয়ে পড়ছে এবং সেই চুক্তি বাস্তবায়নের কাজ বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে আপনি দেখুন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন হলো, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো না, প্রার্থীতে বাতিল করা হলো। তাহলে আওয়ামী লীগকে যদি আমি ফ্যাসিবাদী বলে থাকি, তাহলে এই সরকার তো বড় ফ্যাসিবাদী, এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদ ছিল তো ডক্টর ইউনূস। সুপ্রিম কোর্টের নির্বাচনের আগে আমি যদি জাতীয় নির্বাচনের কথা বলি, সেটা কি আপনি কিভাবে দেখছেন? সেটাকে খুব মানে সুস্থ এবং না, আমি তো এর আগেই বোধহয় বলেছি, আপনি বোধহয় ভুলে গেছেন। এই নির্বাচন তো আগের নির্বাচনগুলো হচ্ছে বাজে নির্বাচন হয়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম না, 2018 সালের নির্বাচনে, মানে আওয়ামী লীগের টাইমে তো 3টা নির্বাচন হয়েছে, হ্যাঁ, 2014, 2018, 2024। 2018তে সবার অংশগ্রহণের নির্বাচনটা হয়েছিল ইতিহাসে অন্যতম সেরা চিট করলো আওয়ামী লীগ সরকার। কি চিট করলো? দিনে ভোট রাতে করলো, বিএনপিকে মাত্র 5টা আসন দিল।
জি 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 আপনি আচ্ছা, এই ব্যাপারে এটি কথা কোনো বলেছেন। দুধেল শিশুও কি বিশ্বাস করবে বিএনপি 5টা সিট পাওয়ার মতন আমি দল? এই কথাটা কেন কেটে গেল। বলেছি, গত আচ্ছা, কালকে যে একটা আলোচনা হয়েছিল যেখানে নির্বাচন হ্যাঁ, কমিশনারকে বলা হয়েছিল, তো সেখানে বিএনপি থেকে কোনো লোক সেখানে ছিলেন না, শুধুমাত্র বিএনপির যে নির্বাচন কমিশনার তিনি শুধু ছিলেন সেখানে। কিন্তু সেখানে যেটা বলা হয়েছিল যে এটা একটা সুস্থ নির্বাচন হয়নি, কারচুপি হয়েছে। আমি সেই প্রেক্ষিতে কিন্তু আমি সেটাই আপনার বলছি, আপনার কথাটা না ঠিক জানতে আছে, চেয়েছিলাম, আপনার কারণ কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক। অন্তর্বর্তী সরকার তো বলেছিল একটা সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, এবং সব থেকে আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কোনো সরকার, এই সরকারের কোনো বক্তব্য মানে ভালো কিছু কথা এগুলোকে রেফারেন্স হিসেবে দাঁড় করাবেন না প্লিজ। তার কারণ এই মিস্টার শফিক বলেছিল না, ডক্টর ইউনূসের প্রেস সচিব, ইতিহাসের সবচেয়ে সর্বোত্তম সেরা সময়টি পার করছে গণমাধ্যম। গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সাংবাদিকদের শীর্ষ সন্ত্রাসী হিসেবে ট্রিট করে আদালতে সোপর্দ করা হয়, সেখান থেকে কারাগারে নিক্ষেপ করা হয়, মাসের পর মাস, 18 মাস, 20 মাস সাংবাদিকরা জামিন পাচ্ছে না, গণমাধ্যম দখল হচ্ছে, জনকণ্ঠের মতন একটি বেসরকারি প্রতিষ্ঠান, মানে বেসরকারি প্রতিষ্ঠান রাতারাতি দখল হয়ে গেল। আওয়ামী লীগের সময় এগুলো হয়েছে? আওয়ামী লীগের সময় 21 টেলিভিশন বন্ধ, না 21 টেলিভিশন তো বিএনপি সময় বন্ধ হয়েছিল, আওয়ামী লীগের চ্যানেল 1 বন্ধ হলো, চ্যানেল ওয়ান বন্ধ ছিল, দিগন্ত বন্ধ হলো, দিগন্ত বন্ধ ওখানে ছিল। নাকি একটু মবও করা হয়েছিল। জি আমি এক্সাক্ট মবের বিষয়টা জানি না, অনেকে বলে, আমি আসলে সরি যদি হয়ে থাকে, আমার খেয়াল জি নেই। জি আর CSB 1.5 বছর সেটা তো সিএসবি বন্ধ হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের 15.5 বছরের গণমাধ্যমের ইতিহাস। হ্যাঁ, অবশ্যই সাংবাদিকতা পুরো মুক্ত ছিল না, সাংবাদিকদের একটি অংশ তুমুল চাটুকারিতা করেছে, জি। প্রধানমন্ত্রীকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে ভুল পথে নিয়ে গেছে। আমরা যদি আর এই সময় এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সাংবাদিকদের উপরে যে ধরনের সংবাদ মাধ্যমগুলোকে যেভাবে করে মানে বন্ধ করে দেয়া বা ও দখল করে নেয়া, সেটা কি এখন তো আমরা একটা নির্দিষ্ট একটা সরকারের আওতায় আছি, এখন কি সেটা বন্ধ হয়েছে? এখন কি গণমাধ্যম স্বাধীন? মবটা বন্ধ হয়েছে না, গণমাধ্যম স্বাধীন না, প্রশ্নে ওঠে না গণমাধ্যম স্বাধীন। আওয়ামী লীগের সময় আমাকে 10 বছর খেসারত দিতে হয়েছে পেশাগত জীবনে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে একমাত্র আমাকেই যে খেসারত দিতে হয়েছে তা না, অবশ্যই আপনার মধ্যে আরো অনেকে আছেন। অনেককেই দিতে হয়েছে। কোনো চ্যানেলে ঢুকেছি, নিউজের দায়িত্ব নিয়েছি, 6 মাস কাজ করেছি, 4 মাস কাজ করেছি, আমাকে যে স্যাক করেছে তা না, কিন্তু এমন পরিবেশ সৃষ্টি করেছে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বা মালিক পক্ষ থেকে যে আমি যেহেতু আপোষ করব না, আমি রিজাইন দিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। এবং 2014 থেকে 2024 পর্যন্ত 10 বছরে আমি সর্বসাকুল্যে কাজ করেছি, সম্ভবত হিসাব করে দেখলে 1 বছর 4 মাস বা এর আশপাশে, সময়গুলো 1 বছর 6-7 মাস এরকম হতে পারে 10 বছরের মধ্যে। ইউনূসের আমলতে সবাই জানেন যে কারাগারে যেতে হয়েছে, মবের হুমকি ছিল, কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছে, ফ্যাসিবাদের দোষর বানিয়ে দিয়েছে। এই সরকারের সময় এখনো পর্যন্ত ওই ধরনের কোনো হুমকির সম্মুখীন হতে হয়নি, ফ্যাক্ট। বাট কথা হচ্ছে, আমি আরেকটা এক্সাম্পল দিই, আওয়ামী লীগের সময় 10 বছর খেসারত দিতে হয়েছে, আমি তেমন গণমাধ্যম কতটা স্বাধীন ছিল সেটা বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এটা তো ছিল না যে আপনি আমার কলিগ, আপনি বিএনপি করেন না জামাত করেন, এটি জানার পরে আপনাকে কিক আউট করতে হবে, আপনার উপরে মব ক্রিয়েট করতে হবে, এগুলো তো ছিল না। এগুলো ডক্টর ইউনূস সেই চর্চাটি করার সুযোগ করে দিয়েছে এবং এখনো সেটা চলছে। আওয়ামী লীগের সময় শীর্ষ পদগুলোতে, গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে মানে আওয়ামীপন্থী সাংবাদিকদের হাতে ছিল, জি কিন্তু যারা মাঠ পর্যায়ের সাংবাদিক বা যারা ডেস্কে কাজ করেন তাদের মধ্যে তো এই বিভাজনটা ছিল না। রিসেন্ট একটা ঘটনা, হিন্দুস্তান টাইমসকে আমাদের সাবেক প্রিভিয়াস প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে যেই হেলিকপ্টারে সে ভারতে উনি গিয়েছেন, সেই হেলিকপ্টার যদি যায় তাহলে উনি আবারও দেশে ফিরে আসবেন। এই মানে কথাটি আসলে আপনি কেমন মনে উনি করছেন? কি কথাটা বলেছেন যে হেলিকপ্টারে? আমি পড়েছি হিন্দুস্তান টাইমসে ওই লেখাটা, এটা বোধহয় অন্য কোনো রিপোর্টে এসছে। আরেকটা গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যম জি ওভার ফোনে ইন্টারভিউ নিয়েছে, আর হিন্দুস্তান টাইমস যেটা নিয়েছে ইন্টারভিউটা সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে। জি ইমেইলের মাধ্যমে। তো ওটার মধ্যে বোধহয় ওই কথাটা নেই, সম্ভবত এরকম কথা আছে, আমার যদি ভুল না হয়ে থাকে, অথবা আপনি রাইট হতে পারেন, জি জি যে মাথা উঁচু করেই আমি ফিরবো বাংলাদেশে, আমি মাথা উঁচু করেই ফিরবো এবং খুব শিগগিরই ফিরবো না, হেলিকপ্টারের কথাটা বলা আছে। তাহলে হয়তো আমার স্লিপ অফ আই হতে পারে। জি
উনি তো বলছেন এরকম কথা, উনি এর আগে বলেছেন আমি কিন্তু দেশে এটা ঢুকে কি পড়বো। হতে পারে যে হেলিকপ্টার রাজনীতি যাবে আবার রাজনীতির তাকে শেষ নিয়ে বলে আসার কিছু নেই, জন্য? ওটা হয়তো আক্ষরিক অর্থে মানে রূপক অর্থে বলেছেন আর কি, জি হ্যাঁ। জি আর তার ফিরে আসাটা, শুনুন, তিনি ফিরে আসবেন কিনা আমি জানি না, তো ফিরে আসাটা অস্বাভাবিক কিছু নয়, রাজনীতি মানে শেষ বলে কিছু নেই। জি, আর রাজনীতির আর শূন্যতাও না থাকাই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে, জি আওয়ামী লীগকে ফিরতে হবেই। বিএনপি যদি নিজে রাজনীতি করতে চাই, বিএনপিকেই আওয়ামী লীগকে মানে ওয়েলকাম জানাতে হবে, নলে ওই যে একটা বিশেষ শক্তি ওটাই খেয়ে ফেলবে বিএনপিকে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন বিএনপি কতটুকু এটা অনুধাবন করতে পারছে, আমরা তো ক্ষমতায় কেউ থাকলে দেখি তো তা তো তাদের নিজেদের ভালোটাও ভুলে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। জি কারণ বিএনপি যদি ওই পর্যায়ে গিয়ে থাকে তাহলে তাকেও পে করতে হবে। আওয়ামী লীগকে পে করতে হয়েছে না? আওয়ামী লীগের সময় আমরা যারা সমালোচনা করেছি আমাদেরকে তো পে করতে হয়েছে। আজকে আমাদের কথাবার্তা যদি 10% শুনতো, 10%, আওয়ামী লীগকে তো এই করুণ বিদায়টা এইভাবে করুণ বিদায় নিতে হয় না। 4 আগস্ট তো আপনি ভাবতে পারেননি, জি আমরা বুঝতে পারছিলাম যে আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, কিন্তু এইভাবে পতনটা হবে করুণভাবে, তার আসলে পিছনে যেই ডিজাইনই থাকুক না কেন। এটা শুধু আওয়ামী লীগ না, আসলে কোনো রাজনৈতিক দলের জন্যই বা কোনো দেশের সরকারের জন্যই এটা কাম্য না, এবং কেউ এটা আশাও করে না। জনাব মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের ক্যাম্পাস টাইমসের আজকের যে পলিটিক্যাল পালসের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ক্যাম্পাস টাইমকেও শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ক্যাম্পাস টাইমসের পলিটিক্যাল পালসের সাথে থাকার জন্য। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে।